বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কিন্তু অনেক ভালো রেখেছেন। আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি, এই প্রত্যাশায় আল্লাহ তাআলার কাছে করি সব সময়। এই প্রত্যাশা রেখে আমি তোমাদেরকে আজকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমি বাংলা গত ক্লাসে বাংলাদেশের প্রকৃতি থেকে আলোচনা করেছিলাম। বাংলাদেশের প্রকৃতি তোমাদের পাঠ্য বইয়ের বাংলা, দেখো আমার বাংলা বই থেকে প্রথমেই প্রথম পৃষ্ঠায় যে বিষয়টা দেওয়া আছে বাংলাদেশের প্রকৃতি, এটা থেকে কিন্তু আমি কিছু আলোচনা করেছিলাম। বাংলাদেশের যে প্রকৃতি, কয়টি ঋতু, তোমরা জানো যে বাংলাদেশে 6টি ঋতু বিদ্যমান, 6টি ঋতু আছে, আর প্রতি 2টি মাস মিলে একটি ঋতু হয়। এগুলো কিন্তু আমি তোমাদের বাসায় একটু পড়তে বলেছিলাম। তোমরা কি বাসায় এগুলা কি পড়েছো? এগুলো কিন্তু পড়তে হবে বাসায় বসে। তাহলে বাংলাদেশে 6টি ঋতু, প্রতি 2 মাস মিলে হয় একটি ঋতু। আর তোমাদের এই প্রতিটি ঋতু তোমাদের মুখস্থ করে নেওয়ার কথা। আর আমি এখন আজকে দেখো এই তোমাদের যে অনুশীলনী আছে, আমি অনুশীলনী থেকে 2 থেকে 3টা টপিক আজকে তোমাদের সামনে আলোচনা করব। যেমন একে থাকে শব্দ অর্থ থাকে, একে শব্দ অর্থ থাকে, তারপরে 2-এ থাকে প্রশ্ন থাকে। দেখো এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বরে 5টি প্রশ্ন, আর 3 নম্বরে থাকে শূন্যস্থান। আমি কিন্তু ধাপে ধাপে তোমাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা বাসায় এগুলো পড়ে মুখস্থ করে আবার খাতায় লিখবে। এটা কিন্তু তোমাদের করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখো আমি 1 নম্বরে প্রথমে আসি। 1 নম্বরে প্রথমে যে বিষয়গুলো দেওয়া আছে শব্দার্থ, এখানে বলা আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে আমরা যে পাঠ, যদি বাংলাদেশের প্রকৃতি পুরা রিডিংটা ভালোভাবে পড়ে নেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে শব্দার্থগুলো খুঁজে বের করতে পারবো। কেমন? দেখো তোমরা, আমি এখানে কিছু শব্দার্থ লিখেছি, তোমরা একটু খেয়াল করে দেখো। আমার সাথে সাথে তোমরা খাতায় লিখে ফেলবে। আমার সাথে সাথে দেখে যদি তোমরা খাতায় লিখে ফেলো তাহলে তো আরো ভালো হবে আর কি। দেখো এখানে আমি প্রথমে লিখেছি ইলশে গুড়ি। ইলশে গুড়ি, এটা হচ্ছে যখন এর অর্থ হবে হালকা ঝিরঝির বৃষ্টি। যখন তোমরা বর্ষাকালে তোমরা দেখবে যে যখন হালকা ভাবে ঝিরঝির করে বৃষ্টি হয়, তখন এটাকে বলা হয় ইলশে গুড়ি। তোমাদের কি মনে থাকবে? তোমরা যদি খাতায় লিখে নাও তাহলে আরো সুন্দর হবে। তাহলে এখানে বলা আছে ইলশে গুড়ি, তাহলে হালকা ঝিরঝির বৃষ্টি। যখন বর্ষাকালে হালকা ঝিরঝির বৃষ্টি হবে তখন আমরা একে বলবো ইলশে গুড়ি। তারপরে দেখো মুষলধারে আছে। মুষলধারে বলতে, মুষলধারে শব্দ অর্থ খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। আমরা যখন বর্ষাকালে আমরা যদি দেখি যে ঝমঝম মানে খুব জোরে বড় বড় ফোঁটায় যখন অঝোরে বৃষ্টি পড়ে, তখন তো আমরা তখন তাকে বলি মুষলধারে বৃষ্টি। তোমাদের কি মনে থাকবে? তোমরা মুখস্থ করে নিবে এবং পাশাপাশি খাতায় লিখে নিবে যে মুষলধারে বৃষ্টি। মুষলধারে বলতে খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। তোমাদের আবার বলছি যে মুষলধারে শব্দের অর্থ খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। তারপরে দেখো আরেকটা শব্দ আছে পেঁজা। পেঁজা শব্দ অর্থ টেনে আঁশ বের করা। তোমাদের মনে রাখতে হবে, খাতায় লিখতে হবে যে পেঁজা শব্দ অর্থ টেনে আঁশ বের করা। আর ষড়ঋতু, আমরা যদি বলে থাকি বাংলাদেশ ষড়ঋতুর দেশ, 6টি ঋতুর দেশ, ষড়ঋতু বলতে 6টি ঋতু। এখানে ষড়ঋতু বলতে 6টি ঋতু। তারপরে বর্ষাকাল, আমরা তো চিনি যে বাংলাদেশে 6টি ঋতু বিদ্যমান, তার মধ্যে একটা হচ্ছে বর্ষাকাল। তাহলে বর্ষাকালটা হবে বৃষ্টির সময়কে আমরা বর্ষাকাল বলবো। তাহলে তোমাদের যদি বলা হয় যে বর্ষাকাল শব্দের অর্থ কি? বর্ষাকাল হবে বৃষ্টির সময়। বৃষ্টির সময় টুকুকে আমরা বর্ষাকাল বলবো। বৃষ্টির যে 2 মাস সময়, সেই সময়কে আমরা বর্ষাকাল বলবো। তারপরে অসহ। অসহ বলতে যা সহ করা যায় না, যা সহজ হয় না, সহ্য করা যায় না আর কি। আমরা যদি অনেক সময় কোনো ব্যথা পাই, তাহলে আমরা বলি যে যে এই ব্যথাটা কি? অসহ ব্যথা, অসহ যন্ত্রণা, মানে যেটাকে সহ্য করার মতো না, মানে সহজ হয় না আর কি, যেটা মেনে নেওয়া যায় না, এটা হচ্ছে অসহ যন্ত্রণা। আর দেখো গ্রীষ্ম, গরমকাল। বর্ষাকালের মতোই গ্রীষ্মকালের কথা যদি বলি, এটা হবে গরমকাল।
গরমের সময়কে আমরা গ্রীষ্মকাল বলি। গরম কালটা হবে গ্রীষ্মকাল, গরম সময় যখন গরম পড়ে। তারপরে দেখো আর একটা শব্দার্থ হচ্ছে তাপ। তাপ শব্দের উষ্ণতা। আমরা যদি বলি তাপ শব্দের অর্থ কি? তাপ শব্দের অর্থ হবে উষ্ণতা। তোমাদেরকে কিন্তু বিষয়গুলো বাসায় বসে সুন্দরভাবে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, তারপরে খাতায় লিখতে হবে। তাহলে দেখো এখানে তাপ শব্দের অর্থ উষ্ণতা। তারপরে পার, আমরা বলি পার, পার শব্দের অর্থ হচ্ছে কিনারা। আমরা যদি বলি নদীর পার, পুকুর পার, এগুলো বলি না, নদীর পার, পুকুর পার, তাহলে এখানে পার শব্দের অর্থ হবে কিনারা বা ধার। নদীর কিনারা, পুকুরের কিনারা, পার শব্দের অর্থ কিনারা বা ধার। আর বিচিত্র হলো নানা বর্ণ বিশিষ্ট, নানা রকম। এখানে আরেকটা শব্দের অর্থ হচ্ছে বিচিত্র। বিচিত্র শব্দের অর্থ হচ্ছে নানা বর্ণ বিশিষ্ট বা নানা রকম। তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। বিচিত্র শব্দের অর্থ হচ্ছে নানা বর্ণ বিশিষ্ট বা নানা রকম। আর দেখো নবান্ন, নবান্ন শব্দের অর্থ নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ, অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত উৎসব। এখানে নবান্ন দেখো, যখন কৃষকেরা নতুন ধান কাটে তখন তারা একটা উৎসব করে, সেটা হচ্ছে নবান্ন উৎসব। এই নবান্ন উৎসবটা হচ্ছে অগ্রহায়ণ মাসে করা হয়, নতুন ধান কাটার পরে এই একটা উৎসব অনুষ্ঠিত হয়, একে আমরা নবান্ন উৎসব বলি। সাধারণত নবান্ন উৎসব, নতুন ধান কাটার পরে একটি উৎসব অনুষ্ঠিত হয়, সেটা হবে নবান্ন উৎসব। যাই হোক, আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই শব্দার্থগুলা সুন্দরভাবে বাসায় বসে মুখস্থ করে নিবে এবং পাশাপাশি খাতায় লিখে ফেলবে। খাতায় সুন্দরভাবে লিখবে আর কি, বানান যেন ভুল না হয়। বানান সঠিক করার চেষ্টা করতে হবে, পাশাপাশি তোমাদের কি করতে হবে, আহ, হাতে লেখাটা সুন্দর করতে হবে, এই প্রত্যাশা করি তোমাদের কাছে। দেখো 2 নম্বরে আছে প্রশ্ন। 2 নম্বরে 2 নম্বরে প্রশ্ন দেওয়া আছে। আমরা এখানে 5টি প্রশ্ন দেখতে পাবো। প্রশ্নটা আমি তোমাদের কালকে কালকে তোমাদের সামনে আলোচনা করব প্রশ্নগুলা, আজকে করব না ইনশাল্লাহ। আজকে দেখো 3 নম্বরে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো নিয়ে আমি তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই ইনশাল্লাহ। তাহলে আমরা প্রশ্নগুলো কালকের জন্য রেখে দেই, তোমরা বাসায় একটু প্রশ্নগুলো বাসায় দেখবে এবং পড়বে, মুখস্থ করে নেবে। আমি কালকে কিন্তু তোমাদের সামনে আলোচনা করব। আর আজকে দেখো আমি 3 নম্বরে যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থান নিয়ে আমি তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই, তোমরা একটু দেখো। এখানে 3-এর ক নম্বরে দেওয়া আছে দেখো, আমাদের দেশ ড্যাশ দেশ। আমাদের দেশ, তারপরে শূন্যস্থান দেওয়া আছে, তারপর আমাদের দেশ দেওয়া আছে। এখানে শূন্যস্থান দেওয়া আছে, তাহলে তোমরা জানো যে এখানে কি হবে, আমাদের দেশ, শূন্যস্থান আছে, তারপর দেশ দেওয়া আছে, তাহলে কি হবে, আমাদের দেশ ষড়ঋতুর দেশ হবে। দেখো আমার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশ ষড়ঋতুর দেশ, 3 নম্বরে শূন্যস্থান। তারপরে দেখো খ নম্বরে দেওয়া আছে, গ্রীষ্মকে বলা হয় ড্যাশ। গ্রীষ্মকে বলা হয়, এখানে শূন্যস্থান দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে। তাহলে গ্রীষ্মকে কি বলা হয় তোমরা জানো? আমি গত ক্লাসে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে গ্রীষ্মকালের আর একটা নাম আছে, সেটা হচ্ছে মধুমাস। গ্রীষ্ম কালকে মধুমাস বলা হয়, এই সময় আমরা মধুর মধুর ফল খেয়ে থাকি, তাই আমরা এটাকে কিন্তু মধুমাস বলবো। কেমন শিক্ষার্থী বন্ধুরা? দেখো এখানে গ্রীষ্মকে বলা হয়, আমরা ড্যাশের শূন্যস্থানে কি দেবো, মধুমাস। আমরা এটা এটা কি দেবো, মধুমাস। গ্রীষ্মকালকে আমরা কি বলবো, মধুমাস বলবো। তারপরে দেখো গ নম্বরে, বর্ষায় ফোটে দেখো,
এখানে শূন্যস্থান দেওয়া আছে। নানা ফুল। এখানে বর্ষায় ফোটে নানা ফুল। তাহলে নানা ফুল বলতে কদম, কেয়া আরো নানা ফুল। কদম, শূন্যস্থান হবে কদম, কেয়া আরো নানা ফুল। কদম, কেয়া আরো নানা ফুল ফোটে বর্ষায়। দেখো ঘ নাম্বার, হেমন্ত শূন্যস্থান ড্যাশ ঋতু। তাহলে হেমন্ত কি ঋতু হবে? সোনালী ধারের ঋতু হবে। শূন্যস্থান হবে সোনালী ধারের ঋতু। দেখো হেমন্ত হচ্ছে সোনালী ধানের ঋতু। তারপর শেষের যে শূন্যস্থান আছে দেখো ও নাম্বার, এটা আছে শীতকালে শূন্যস্থান আছে ড্যাশ হাওয়া বয়। তাহলে দেখো শীতকালে ড্যাশ হাওয়া বয়, তাহলে শীতকালে উত্তরে হাওয়া বয় হবে। শূন্যস্থান হবে উত্তরে হাওয়া বয়। আবার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো। আর বাসায় কিন্তু তোমরা বিষয়গুলো আবারও লিখবে, প্র্যাকটিস করবে। আর কালকে আমি 2 নাম্বার প্রশ্ন যে আছে, 5টা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে বাংলাদেশের প্রকৃতি, এই বাংলাদেশের প্রকৃতি থেকে 5টা প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। আর তার আগে তোমরা কিন্তু বাসায় প্রশ্নগুলো মুখস্থ করে নেবে এবং খাতায় লিখবে, যাতে হাতের লেখা ভালো হয় আর কি। আমি আমার ক্লাস আজকে এখানে রেখে দেবো। ইনশাল্লাহ কালকে তোমাদের সামনে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা বাসায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো, এই প্রত্যাশাই করছি। সকলকে আসসালামু আলাইকুম।